ভারতের মানচিত্রের দিকে তাকালে আজ একটি নিটোল বাস্তব আমাদের সামনে ভেসে ওঠে। দেশের সীমানা শুধু কাঁটাতারে সুরক্ষিত থাকে না, সীমানা সুরক্ষিত রাখতে হয় দেশের ভেতরের শত্রুদের থেকেও। আমাদের দেশের চারপাশের ভৌগোলিক পরিস্থিতি এবং জিওপলিটিক্স আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একটি অত্যন্ত সুপরিকল্পিত ষড়যন্ত্র ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রতিনিয়ত আঘাত করছে। কোনো যুদ্ধক্ষেত্রের কামান বা মিসাইল নয়, বরং নিঃশব্দে এক পরিকল্পিত জনসংখ্যা বিস্ফোরণ বা ইনফিল্ট্রেশন ঘটিয়ে ভারতের বুক থেকে তার সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং গুয়াহাটি হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এটি কোনো সাধারণ পরিযায়ী বা ইমিগ্রেশন সমস্যা নয়, এটি সরাসরি ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার উপর এক মস্ত বড় আঘাত। আর এই চরম সত্যটি আজ হাতে নাতে প্রমাণিত হয়েছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটি আন্তর্জাতিক চক্রের এমন এক ভয়ঙ্কর জাল আবিষ্কার করেছে যার সুতো ছড়িয়ে রয়েছে সুদূর ব্রিটেনের মাটির সাথে। ভারতের মাটিকে ভেতর থেকে দুর্বল করার এই আন্তর্জাতিক চক্রান্তের আসল সত্যিটা আজ আপনাদের সামনে উন্মোচন করব। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি দেশজুড়ে এক বিশাল ক্র্যাকডাউন শুরু করেছে। গত 16 জুলাই 2026 তারিখে ইডির লখনৌ জোনাল অফিসের নেতৃত্বে ভারতের 4টি বড় রাজ্যে একযোগে তল্লাশি অভিযান চালানো হয়েছে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং হরিয়ানার মোট 13টি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ ডেরায় এই রেড কন্ডাক্ট হয়েছে। গোয়েন্দাদের কাছে পাক্কা খবর ছিল, ভারতের মাটিতে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশের পেছনে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন বা মানি লন্ডারিং করা হচ্ছে। এই তল্লাশিতে ইডি দেশের সীমান্ত লাগোয়া এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টার্গেট করেছিল। উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ, নতুন দিল্লির জামিয়ানগর, হরিয়ানার ফরিদাবাদের বল্লভপুর এবং আমাদের পশ্চিমবঙ্গের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় একযোগে এই চিরুনি তল্লাশি চালানো হয়। এই তল্লাশিতে এখনও পর্যন্ত নগদ 40 লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ সোনার কয়েন উদ্ধার করা হয়েছে। তবে তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া এই টাকা হিমশৈলের চূড়া মাত্র, বা দিস ইজ দ্য জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর আন্তর্জাতিক সিন্ডিকেট বা ইনফিল্ট্রেশন সিন্ডিকেট, যা ভারতের সমাজ ব্যবস্থাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। খবরটি শোনার পর আজ প্রতিটি দেশপ্রেমিক ভারতীয়র মনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগা স্বাভাবিক। প্রথম প্রশ্ন, ভারতের সীমান্ত পেরিয়ে এই হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারী কার সাহায্যে দেশের মূল ভূখণ্ডে ঢুকে পড়ছে? দ্বিতীয় প্রশ্ন, ভারতে ঢোকার কয়েকদিনের মধ্যেই কিভাবে এদের হাতে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভারতীয় পাসপোর্ট চলে আসছে? কারা বানাচ্ছে এই ফেক ডকুমেন্টস? তৃতীয় প্রশ্ন, সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রশ্ন, এটা হলো দিল্লি, উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের চ্যারিটেবল ট্রাস্ট বা এনজিওর অ্যাকাউন্টে সুদূর ব্রিটেন বা ইউকে থেকে কেন কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে? এই বিদেশি টাকার সাথে ভারতের ইন্টারনাল সিকিউরিটির কী প্রশ্ন? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই সরকারি তদন্তের গভীরে। আজ আমরা এই ভিডিওতে কোনো রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়, বরং একদম বাস্তব তথ্যের উপর ভিত্তি করে এই পুরো মডাস অপারেন্ডি বা কাজের পদ্ধতি আপনাদের সামনে বিশ্লেষণ করব। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই তথ্য আপনার দেশের সুরক্ষার সাথে জড়িত। এই পুরো রহস্যের সূত্রপাত কিন্তু আজ থেকে 2 বছর আগে, অর্থাৎ 2024 সালের 29 জুলাই হয়েছিল। উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা ইউপিএটিএস একটি গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশি নাগরিককে বারাণসী থেকে গ্রেপ্তার করে, যার নাম ছিল মোহাম্মদ আদিল উর রহমান। তাকে জেরা করতেই গোয়েন্দাদের চোখ চড়ক গাছ হয়ে যায়। তারা জানতে পারে এটি কেবল সীমান্ত পারাপার করার কোনো ছোটোখাটো দালাল চক্র নয়, এটি হলো একটি সম্পূর্ণ পরিকল্পিত এবং সুসংগঠিত সেটেলমেন্ট ইকোসিস্টেম। এই আন্তর্জাতিক সিন্ডিকেট মূলত 3টি নিখুঁত ধাপে তাদের অপারেশন চালায়। আপনারা এখন স্ক্রিনে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, যার হেডলাইনে পরিষ্কার বলা হয়েছে যে ₹40 লাখ gold recovered from Bengal madrasas in ED raids across 4 states in terror funding case.
অর্থাৎ এই ইনভেস্টিগেশনে পশ্চিমবঙ্গ বা বেঙ্গলের একটি মাদ্রাসা থেকে কিভাবে 40 লক্ষ টাকা ও সোনা উদ্ধার হয়েছে এবং এর সাথে টেরর ফান্ডিংয়ের কানেকশন খতিয়ে দেখা হচ্ছে। এই আর্টিকেলে পরিষ্কার জানানো হয়েছে যে 2024 সালের এই এফআইআরের পর থেকেই কেন্দ্রীয় সংস্থাগুলো এই নেটওয়ার্কের ওপর নজর রাখছিল। আসুন এবার বুঝি এই সিন্ডিকেটের 3টি ধাপ কি কি। প্রথম ধাপ হলো অবৈধ অনুপ্রবেশ। এই প্রথম ধাপে দালালেরা সীমান্তরক্ষী বাহিনীর চোখ এড়িয়ে বা কোনো দুর্গম এলাকা ব্যবহার করে বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভারতের সীমানায় প্রবেশ করায়। স্টেপ নম্বর 2, জাল নথিপত্র তৈরি। ভারতে পা রাখার সাথে সাথেই এই সিন্ডিকেটের দ্বিতীয় দলটির কাজ শুরু হয়। তারা অত্যন্ত দ্রুততার সাথে এই অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নাম ঠিকানা ব্যবহার করে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি এবং ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেয়। এর ফলে আইনি চোখে তারা রাতারাতি ভারতীয় নাগরিক সেজে যায়। স্টেপ নম্বর 3, অর্থনৈতিক পুনর্বাসন। এটি হলো সবচেয়ে বিপজ্জনক ধাপ। নথিপত্র পাওয়ার পর এদেরকে ভারতের বিভিন্ন বড় বড় রাজ্যে ছড়িয়ে দেওয়া হয়। তাদের থাকার জন্য ভাড়া বাড়ির ব্যবস্থা করা হয়। ব্যাংকে অ্যাকাউন্ট খোলানো এবং জীবিকার জন্য ই রিক্সা বা ছোটোখাটো কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। উদ্দেশ্যটা বুঝতে পারছেন? উদ্দেশ্য হলো এদেরকে ভারতের সমাজের সাথে এমনভাবে মিশিয়ে দেওয়া যাতে সাধারণ ভারতীয় নাগরিক আর অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্য করাটা আইনিভাবে অসম্ভব বা নিয়ারলি ইম্পসিবল হয়ে দাঁড়ায়। আর এই বিশাল পরিকাঠামো চালাতে প্রয়োজন হয় প্রচুর অর্থের। এবার প্রশ্ন আসে, এই ভুয়ো নথিপত্র বানানো, বাসস্থান দেওয়া, ই রিক্সা কিনে দেওয়া, এই বিপুল খরচের টাকা কোথা থেকে আসছিল? এখানেই এন্ট্রি হয় আমাদের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। উত্তরপ্রদেশ এটিএস যখন দেখলো যে এই চক্রের পেছনে কোটি কোটি টাকার অবৈধ ব্যাংকিং ট্রানজ্যাকশন হচ্ছে, তখন তারা জুরিডিকশন অনুযায়ী মামলাটি ইডির হাতে তুলে দেয়। এই ইডি তদন্তে নামতেই সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। আপনারা এখন স্ক্রিনে এএনআই-এর এই নিউজ রিপোর্টটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট বলা হয়েছে, ইডি আনকভার্স syndicate operating via charitable trust registration under FCRA to receive funds from UK-based entities। অর্থাৎ ইডি এমন একটি সিন্ডিকেট বা চক্রের সন্ধান পেয়েছে যারা ভারতে FCRA বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের অধীনে রেজিস্টার্ড কিছু চ্যারিটেবল ট্রাস্ট বা এনজিওকে ব্যবহার করছিল। আর এই ট্রাস্টগুলোর অ্যাকাউন্টে টাকা আসছিল শুধু ইউকে বা ইউনাইটেড কিংডম থেকে। তদন্তে জানা গেছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কবিরবাগ মিল্লাত একাডেমি এবং দিল্লির সানশাইন হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মতো কিছু পাবলিক চ্যারিটেবল ট্রাস্টকে এই কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল। তবে ইডি এখন এটি খতিয়ে দেখছে যে এই ট্রাস্টগুলো কি স্বেচ্ছায় এই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল, নাকি এদেরকে অজান্তেই কোনো ফ্রন্ট বা মুখোশ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এই মুহূর্তে স্ক্রিনে টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলটি দেখুন। এখানে হেডলাইনে বলা হয়েছে, ED conducts searches at 13 locations across 5 states in terror funding, illegal infiltration, money laundering probe। এই আর্টিকেলের ভেতরে বলা হয়েছে যে এই টাকা কোনো বড় অ্যামাউন্টে একবারে আসতো না। এই সিন্ডিকেট ব্যাংকিং সফটওয়্যারের নজরদারি বা কোনো ধরনের ট্র্যাকিং এড়াতে এক অভিনব পদ্ধতি বের করেছিল, যাকে জিওপলিটিক্স এবং ক্রাইম অ্যানালিসিসের ভাষায় বলা হয় মাইক্রো ট্রানজ্যাকশন। তারা একেবারে লক্ষ লক্ষ টাকা না পাঠিয়ে বিভিন্ন বেনামি বা মূল অ্যাকাউন্টের মাধ্যমে ছোট ছোট টাকা পাঠাতো, যেমন 6,000 টাকা, 8,000 টাকা বা 10,000 টাকা। এর ফলে ব্যাংকের অটোমেটেড সফটওয়্যার বা এআই সিস্টেম এগুলোকে কোনো সন্দেহজনক লেনদেন হিসেবে ফ্ল্যাগ বা চিহ্নিত করতে পারতো না। আর এই ছোট ছোট টাকায় পরে একত্রিত হয়ে ভারতের বুকে এই অবৈধ অনুপ্রবেশের ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ব্যবহার করা হতো। এই পুরো তদন্ত রিপোর্টটি বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, এই অবৈধ অনুপ্রবেশ আমাদের দেশের ডেমোগ্রাফি বা জনসংখ্যার ভারসাম্যকে বদলে দেওয়ার এক গভীর আন্তর্জাতিক চক্রান্ত। আর এই কারণেই ভারতের বর্তমান সরকার এই জাতীয় নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এর বিরুদ্ধে একের পর এক কঠোর এবং ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করছে। স্ক্রিনে দ্য হিন্দু পত্রিকার এই রিপোর্টটি দেখুন, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে এই বিষয়টি এখন আর সাধারণ অপরাধের তালিকায় নেই, এটি এখন সরাসরি টেরর ফান্ডিং এবং দেশের সুরক্ষার সাথে যুক্ত হয়ে গেছে। এই মস্ত বড় হুমকির মোকাবিলা করতে ভারত সরকার বেশ কিছু অত্যন্ত প্রশংসনীয় এবং দূরদর্শী পদক্ষেপ নিয়েছে। প্রথমত, বিএসএফের ক্ষমতা বৃদ্ধি। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের এখতিয়ার ও
ও ক্ষমতা আগের চেয়ে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তারা সীমান্তের ভেতরে গিয়েও এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে স্বাধীনভাবে অপারেশন চালাতে পারে। দ্বিতীয়ত, এফসিআর এর বিরুদ্ধে কড়া নজরদারি। বিদেশ থেকে আসা টাকার উৎস যাচাই করতে এবং দেশবিরোধী কাজে এনজিওর ব্যবহার রুখতে ভারত সরকার এফসিআর এর নিয়মে ব্যাপক কড়াকড়ি করেছে, যার ফলে বহু সন্দেহজনক ট্রাস্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। তৃতীয়ত, ডেমোগ্রাফিক চেঞ্জ কমিটি। ভারতের সীমান্ত এলাকায় গত কয়েক দশকে জনসংখ্যার অনুপাত কতটা বদলেছে এবং কোথায় কোথায় অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তা খতিয়ে দেখতে সরকার বিশেষজ্ঞ কমিটি বা ডেমোগ্রাফিক চেঞ্জ কমিটি গঠন করেছে। চতুর্থত, চিকেন স্নেক করিডোরের সুরক্ষা। উত্তর পূর্ব ভারতকে মূল ভারতের সাথে যুক্ত করা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে বহুগুণ শক্তিশালী করা হয়েছে, কারণ এই করিডোরটি ভারতের সার্বভৌমত্ব ও জিওপলিটিক্সের জন্য কৌশলগত অত্যন্ত সংবেদনশীল। কেন্দ্রীয় সরকারের এই সমস্ত কঠোর পদক্ষেপ আজ প্রমাণ করে যে দেশের অখণ্ডতা এবং সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। দেশবিরোধী শক্তি যতই বড় হোক না কেন, ভারতের আইন ও কেন্দ্রীয় সংস্থাগুলোর হাতে রেহাই পাওয়া যে অসম্ভব তা এই ইডির রেড থেকে প্রমাণিত। বন্ধুরা, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে ভারতের সীমানার সুরক্ষা কেবল সীমান্তে মোতায়েন থাকা জওয়ানদের দায়িত্ব নয়। দেশের একজন সজাগ নাগরিক হিসেবে আপনাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকাটাও আপনাদের পরম কর্তব্য। আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে সরকার যে ধরনের কড়া পদক্ষেপ নিচ্ছে তা সত্যিই প্রতিটি ভারতীয়র কাছে অত্যন্ত গর্বের এবং স্বস্তির বিষয়। এই আন্তর্জাতিক চক্রান্ত এবং ভারতের এই কড়া জবাব নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি? আমাদের সীমান্ত জেলাগুলোতে এই ধরনের চিরুনি তল্লাশি কি আরও বাড়ানো উচিত? আপনাদের রায় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে দেশের সুরক্ষার স্বার্থে সবার সাথে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।